পরীক্ষা শুরু হওয়ার পর ঝিলমিলের পড়ার চাপ আরও বেড়ে গিয়েছে। পরীক্ষা দিয়ে এসে রান্না করে খাবার খেয়ে পড়তে বসা, আবার সকালে পরীক্ষা দিতে যাওয়া। পুরো সপ্তাহ এভাবেই কেটে গেল। আরও কয়েকটা পরীক্ষা আছে, তাহলেই শেষ। ঝিলমিল এখন রাতের খাবার বানাচ্ছে। ঘুম পাচ্ছে তার খুব। তবুও কিছু করার নেই। তার কাজের মাঝেই শিউলি বেগম এসে নিজের ফোনটা ঝিলমিলের দিকে এগিয়ে দিয়ে বললেন, তোমার ফুপি কথা বলবে, নাও। একটু আগে শিউলি বেগমের ফোন দিয়ে মা আর ছোট ভাইয়ের সাথে কথা বলেছে সে, এখন আবার ফুপি। ঝিলমিল এক হাতে তরকারি নাড়তে নাড়তেই অন্য হাতে ফোনটা কানে ধরল। হ্যালো ফুপি, কেমন আছো? তোর ফোন কিভাবে নষ্ট হলো? ভালো মন্দ কোনো জবাব না দিয়ে সরাসরি গম্ভীর গলায় প্রশ্ন করল দিঘি। ঝিলমিল কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর বানিয়ে বলল, ফোন হাত থেকে পড়ে গিয়েছিল। কেন? বারিশ তোকে নতুন ফোন কিনে দেয়নি? সে দিলেই কি আমি নেব নাকি? কথার মাঝে রান্নার শব্দ ছড়াতেই দিঘি খটকা পেয়ে বলল, কোথায় তুই এখন? কিসের শব্দ আসছে? কি করছিস? আমি রান্না। ঝিলমিল কথা সামলে নিল। রান্নাঘরে দাঁড়িয়ে রাঁধছে জানলে ফুপি এখনই এসে তোলপাড় শুরু করে দেবে। কি হলো? কোথায় আবার? রুমেই তো, রুমেই আছি। মনে হচ্ছে তো কিচেনে আছিস। তুই কিচেনে গিয়েছিস নাকি? না। ঝিলমিল একবার শিউলি বেগমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিচেনেই দাঁড়িয়ে আছি। ভাবি রান্না করছে, ওটারই শব্দ পাচ্ছ। শিউলি বেগম চোখ পাকালেন। টুম্পা তো অনেক আগেই বাড়ির সবার রান্না শেষ করে রেখে গেছে। ঝিলমিল শিউলি বেগমকে ভাবি বানিয়ে দেওয়ায় দিঘি প্রথমে বুঝতে পারল না, তারপর বারিশদের ঘরের হিসেব মিলিয়ে বুঝতে পারল। আচ্ছা শোন, দিঘি বলল, তোকে দিয়ে ঝর্ণা আন্টি কোনো কাজ টাজ করালে আমাকে সোজা বলে দিবি। ওই মহিলা কিন্তু সুবিধার না। তুমি একদম ভেবো না ফুপি, আমাকে দিয়ে কেউ কাজ করায় না, সবাই অনেক ভালো। আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল ঝিলমিল। ফোন রাখার পর মনে পড়ল তাহসিন আঙ্কেলের কথা তো জিজ্ঞেস করাই হলো না। মিথ্যে বললে কেন? তুমি তো সব কাজই করো। শিউলি বেগম বললেন, এগুলো কি আর বলা যাবে? বললে তো সব এলোমেলো হয়ে যাবে। ফুপি এখনই এসে আমাকে নিয়ে যাবে, আর আব্বু নতুন ঝামেলা শুরু করবেন। সময় হলে ঝিলমিল নিজেই সব বলবে, এখন না। শিউলি বেগম আর কিছুই বললেন না। টুম্পাকে সাথে নিয়ে রাতের খাবার ডাইনিং টেবিলে নিয়ে রাখতে লাগলেন। বাড়ির সবাই একে একে এসে টেবিলে বসছে। জারিন, জারিফ, চঞ্চল শেরিয়ার আর ঝর্ণা বেগম। ফরহাদ সাহেবও এসে বসেছেন। টুম্পার শিউলি বেগম খাবার বেড়ে দিচ্ছেন। ঝিলমিলেরও রান্না শেষ, লোকটা বাইরে গেছে, এলেই খাবার দিয়ে সোজা ঘুমাতে চলে যাবে। ঝিলমিলকে রান্নাঘরে একা দাঁড়িয়ে থাকতে দেখে চঞ্চল শেরিয়ার ডাক দিলেন, ঝিলমিল, মামুনি, এদিকে আসো। তার ডাক শুনে ঝর্ণা বেগম মুখ বাঁকালেন। দাদুভাই থেকে এখন মামুনি। আগের সম্পর্ক বাদ দাও ঝর্ণা, ও এখন আমাদের ছোট ছেলের বউ। ঝর্ণা বেগম কিছু একটা বলতে যাওয়ার আগেই ঝিলমিল এগিয়ে এসে বলল, হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক বলেছেন। আগের সম্পর্ক নিয়ে পড়ে থাকলে হয়, অথচ দেখুন, এই বাড়িতে একজন বয়সে আমার ছোট হয়েও আমাকে নাম ধরে ডাকে। চঞ্চল সাহেব অবাক হয়ে বললেন, কি বলো? কে সে? জারিন? না, জারিন না, জারিফ। জারিফ ভাতের লোকমা মুখে তুলতে গিয়ে মাঝপথেই থমকে গেল। ঝিলমিলের দিকে তাকিয়ে বলে উঠল, তোকে নাম ধরে ডাকবো না তো কি বলবো? কে তুই? ফরহাদ সাহেব সঙ্গে সঙ্গে ছেলেকে ধমকে উঠলেন, কে মানে কি? আর ওকে তুই নাম ধরে ডাকিস কোন সাহসে? তোর চাচার বউ সে, আজ থেকে চাচি বলবি। ঝিলমিল একটু মুখ ভার করে বলল,
জারিন তো মামুনি বলে ডাকে, ওরও তো মামুনি ডাকা উচিত, তাই না ভাইজান? শিউলি বেগম আর চঞ্চল শেরিয়ারও সায় দিলেন। হ্যাঁ, চাচিরা মায়ের মতোই হয়। তুই আজ থেকে ঝিলমিলকে মামুনি বলে ডাকবি। নাম ধরে ডাকতে যেন না শুনি। আর খবরদার, তুই তোকারি করবি না, শিউলি বেগম বললেন। ঝিলমিল, ও আর একবার নাম ধরে ডাকলে আমাকে বলে দেবে, ফরহাদ সাহেব যোগ করলেন। আচ্ছা ভাইজান, তবে এখনই একবার ডাকতে বলুন, নইলে পরে আবার ভুলে যাবে। হ্যাঁ ডাক, মামুনি বলে ডাক। জারিফ বিরক্ত হয়ে বলল, কি শুরু করলে তোমরা? আমি কেন ওকে মামুনি বলে ডাকবো? পারবো না, আমি নাম ধরেই ডাকবো। কারণ আমি তোমার চাচ্চুর আপন বউ। চাচিকে কি কেউ নাম ধরে ডাকে? ঝিলমিল শান্ত গলায় বলল। ফরহাদ সাহেব আর সহ্য করতে না পেরে ছেলের কান চেপে ধরলেন। বেয়াদব ছেলে, চাচিকে নাম ধরে ডাকবি কোন সাহসে? ডাক বলছি, মামুনি ডাক। জারিফ কানের ব্যথায় কুঁকড়ে গিয়ে ঝিলমিলের দিকে তাকালো। ঝিলমিলের মুখে তখন মিটিমিটি হাসি। কি হলো, ডাক। জারিফ ঝিলমিলের চোখের উপর বিষাক্ত এক দৃষ্টি ধরে রেখেই রাগে গজগজ করতে করতে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করল, ম মামুনি। জারিন দৃশ্যটা দেখে খুশিতে হাততালি দিতে লাগলো। বসো এখানে, আমাদের সঙ্গে খাবে। চঞ্চল সাহেব ঝিলমিলকে বললেন, না, আমি এখন খাবো না। আর তাছাড়া আমাদের জন্য তো আলাদা রান্না করেছি, ওগুলোই খেতে হবে। ঝিলমিল মৃদু স্বরে বলল। কথাটা শুনে চঞ্চল সাহেবের মুখটায় বিরক্তি ফুটে উঠল। অনর্থক মেয়েটাকে দিয়ে তার ছেলে এভাবে খাটিয়ে মারছে। না জানি এই খবর চৌধুরী বাড়িতে গেলে কি তুলকালাম কাণ্ড হবে। বসো তো এখানে, আজ আমাদের সাথেই খাবে। এবার ফরহাদ সাহেবও তাগিদ দিলেন। ঝিলমিল কি করবে বুঝতে না পেরে দ্বিধায় পড়ে গেল। সে একবার সদর দরজার দিকে তাকালো। ঘড়িতে রাত 10টার বেশি বেজে গেছে। প্রতিদিন তো রাত 9টার মধ্যেই লোকটা বাড়ি ফেরে। আজ এত দেরি হচ্ছে কেন বুঝে আসছে না। অবশ্য সে না এলেও ঝিলমিলের তাতে কিছুই যায় আসে না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চঞ্চল শেরিয়ার আবারও ডাকলেন। উনি আসুক, তারপর না হয়। ঝিলমিল আমতা আমতা করল। আজর ফিরতে দেরি হচ্ছে, হয়তো বাইরে থেকেই খেয়ে আসবে। চঞ্চল সাহেব বললেন। আরে বাদ দাও তো দাদা ভাই, ও হলো চাচ্চুর চাকরানি, চাচ্চুকে ছাড়া খাবে নাকি? জারিফের মুখ থেকে কথাটা বের হতে না হতেই ফরহাদ সাহেব আবারও তাকে চোখ গরম করে ধমকে উঠলেন। ঝিলমিল এতবার না করার পরও সবাই মিলে তাকে এক প্রকার জোরাজুরি করেই নিজেদের সাথে খেতে বসিয়ে ছাড়ল। চঞ্চল সাহেব ভালোবেসে নিজের পাশে ছোট ছেলের বউকে বসালেন। এ বাড়িতে আসার পর আজই প্রথম মেয়েটাকে নিয়ে একসাথে খেতে বসেছেন তিনি। ঝিলমিলের ডান পাশে চঞ্চল শেরিয়ার আর বাম পাশে জারিফ। ঝিলমিল বসতেই জারিফ আর চোখে তার দিকে একরাশ রাগ নিয়ে তাকালো। বাকিরা সবাই ততক্ষণে খাওয়া শুরু করে দিয়েছে। ঝিলমিল ভাতের লোকমা মাখাতে মাখাতেই শরীরটা একদম হালকা জারিফের দিকে হেলিয়ে ফিসফিসিয়ে বলল, খেলি চিনিমিনি 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 চিনিমিনি, মন নিয়ে ম্যাজিক মামনি। গানের লাইনটা শোনা মাত্রই জারিফ রক ফুলিয়ে চরম রাগে ঝিলমিলের দিকে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, আমিও দেখব তুই কতদিন এ বাড়িতে থাকিস। কি করবি তুই? কত কি করি, শুধু দেখতে থাক। ঝিলমিল পাশের দিকে আরেকটু ঝুঁকে জারিফকে পাল্টা জবাব দিল। তাদের দুজনের এই নীরব চাপাযুদ্ধ ডাইনিং টেবিলের আর কারো নজরে না পড়লেও সদর দরজায় এসে দাঁড়ানো স্বয়ং বারিশের চোখ এড়াতে পারল না। তার কঠিন নজর আটকে গেছে জারিফের খুব কাছাকাছি ঝুঁকে কথা বলতে থাকা ঝিলমিলের উপর। ও
ওদিকে আচমকা বারিশকে দেখেই ঝিলমিলের মুখের কথা মাঝপথেই থমকে গেছে। প্লেটের খাবারের একটা লোকমাও তখন পর্যন্ত মুখে তুলতে পারেনি সে। বারিশ দেখল মেয়েটা ভয়ার্ত চোখে তার দিকে চেয়ে আছে। ভারী পায়ে সে ডাইনিং স্পেসের দিকে এগোতে লাগলো। ঝিলমিল এক প্রকার আতঙ্কেই চেয়ার ছেড়ে হুট করে দাঁড়িয়ে পড়ল। তাকে এভাবে আচমকা উঠে দাঁড়াতে দেখে চঞ্চল সাহেব আর ঝর্ণা বেগম অবাক হয়ে তার দিকে তাকালেন। কি হলো? ঝিলমিলের মুখের ফ্যাকাশে রং দেখে সবাই তার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো। ততক্ষণে বারিশের জোড়া হাত কাচের বিশাল ডাইনিং টেবিলটা স্পর্শ করে ফেলেছে। ডাইনিং টেবিলের উপর দুই হাত দিয়ে ঝুঁকে দাঁড়ানো বারিশের হাবভাব দেখে উপস্থিত প্রত্যেকেই বিপদের গন্ধ পেল যেন। নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সকলে। সবাই যেন অজান্তেই কয়েক ধাপ পিছিয়ে গেল। ব্যাস, বিকট শব্দে পুরো শেরিয়ার বাড়ি কেঁপে উঠল। ভারী কাচের বিশাল টেবিলটা এক ধাক্কায় উল্টে ফ্লোরে পড়ে শত টুকরো হয়ে গেল। সাথে টেবিলে সাজানো সব কাচের প্লেট বাটি আর রাতের খাবার ভেঙে চুরে তছনছ হয়ে ছড়িয়ে পড়ল চারপাশে। এমন তাণ্ডবে দুই হাতে কান চেপে ধরে শক্ত করে চোখ বন্ধ করে ফেলল ঝিলমিল। ভয়ে জারিন গিয়ে শিউলি বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। জারি বিস্ময়ে হাঁ হয়ে নিজের চাচ্চুর দিকে তাকিয়ে আছে। ফরহাদ সাহেবার চঞ্চল শেরিয়ার একদম বাকরুদ্ধ। তবে তারা খুব একটা অবাক হননি। যেন এ বাড়িতে এটা নতুন কোনো দৃশ্য নয়। তবে আজ হঠাৎ কী কারণে ছেলেটা এমন রূপ ধারণ করল তা কারোরই মাথায় আসছে না। ঝর্ণা বেগম তীব্র বিরক্তি নিয়ে নিজের ছেলের দিকে তাকিয়ে রইলেন। এই নিয়ে তৃতীয়বার সে ডাইনিং টেবিল ভাঙল, তবে দেশে ফেরার পর এটাই প্রথম। কারো মুখে কোনো কথা বের হওয়ার আগেই বাড়ির রক্তচক্ষু নিয়ে গটগট পায়ে এগিয়ে গেল ঝিলমিলের দিকে। বিষাক্ত চেহারা লোকটাকে নিজের দিকে তেড়ে আসতে দেখে ঝিলমিল চঞ্চল সাহেবের পেছনে গিয়ে দাঁড়ালো। ছেলেকে মাঝপথে আটকে দিয়ে চঞ্চল সাহেব ঝিলমিলের সামনে দেয়াল হয়ে দাঁড়ালেন। কি হচ্ছে এসব? কি হয়েছে তোর তরঙ্গ? সামনে থেকে সরে যাও বাবা। বারিশের গলা থেকে যেন হিংস্র গর্জন ঠিকরে বের হচ্ছে। চঞ্চল সাহেবের পেছন থেকে ঝিলমিল কাপা কণ্ঠে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইল। আমাকে ওনারা সবাই জোর করে এখানে বসিয়েছেন, আমি নিজে থেকে বসতে চাইনি। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে তরঙ্গ। চঞ্চল সাহেব ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন। আমি ওকে জোর করে আমাদের সাথে বসিয়েছি, আর পরিবারের সবার সাথে বসে দুটো খেলে তোর এত সমস্যা কিসের? বাবা, তুমি সরে যাও। আমি তোকে আগেই মানা করেছি ওর গায়ে আর কখনো হাত না তুলতে। তুই রুমে যা তরঙ্গ, ও একটু পরেই যাচ্ছে। কিন্তু বারিশ কোনো যুক্তির ধার ধারল না। নিজের জন্মদাতাকে এক প্রকার আশেপাশে ধাক্কা মেরে সরিয়ে দিল সে। তারপর ঝিলমিলের নরম বাহুটা লোহার মতো শক্ত মুঠোতে চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল নিজের রুমের দিকে। ঝিলমিল পেছনের দিকে তাকাতে তাকাতে আর্তনাদ করতে লাগলো। কিন্তু ডাইনিং স্পেস থেকে আর কারো কোনো ডাক পৌঁছালো না বারিশের কান পর্যন্ত। রুমে ঢুকে শব্দ করে দরজাটা বন্ধ করে লক করে দিল সে। কার অনুমতি নিয়ে ওখানে খেতে বসেছিলি তুই? বারিশ চিবিয়ে চিবিয়ে প্রতিটা শব্দ উচ্চারণ করল। বললাম তো, আমি বসতে চাইনি। ঝিলমিল ভয়ে পেছাতে পেছাতে জানালো। আপনার বাবা কেন আমাকে জোর করে বসালেন? বারিশ ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু ঝিলমিলের কোনো কথাই যেন তার কানে ঢুকছে না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে ডাইনিং টেবিলে জারিফের দিকে ঝুঁকে ফিসফিস করে কথা বলার দৃশ্যটা। নিজের কোমর থেকে চামড়ার চওড়া বেলটা চট করে খুলে ফেলল সে।
তারপর ধীরে সুস্থে সেটা ডান হাতে পেঁচাতে লাগলো। সেই দৃশ্যে অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় ঝিলমিলের। ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল তার। পেছাতে পেছাতে এক পর্যায়ে তার পিঠ গিয়ে ঠেকল রুমের বড় কাচের জানালার সাথে। ততক্ষণে বারিশও একদম গায়ে এসে দাঁড়িয়েছে। ঝিলমিল কোনো মতে নিজের ভয়টা চেপে আঙুল উঁচিয়ে শক্ত গলায় বলল, সেদিন আমায় মেরেছেন, আমি কিচ্ছু বলিনি। আজ যদি আবার এমন কিছু করেন তবে আমি সোজা বাসায় গিয়ে সবাইকে সব জানিয়ে দেব। কোনো অন্যায় ছাড়া আপনি এভাবে যখন তখন আমার গায়ে হাত তুলতে পারেন না। বারিশ এক চুলও সরল না, উল্টো চট করে নিজের বাম হাত দিয়ে ঝিলমিলের চোয়ালটা শক্ত মুঠোতে চেপে ধরল। যে মনে হলো এক চাপি হাড়গোড় গুঁড়ো করে দেবে। এমনভাবে তাকিয়ে আছে যেন আস্ত এক হিংস্র হায়নার শিকারকে গিলে খাবে। আক্রোশে এক্ষুনি ফেটে যাবে যেন বারিশের চোখ দুটো। ব্যথা পাচ্ছি আমি। ঝিলমিল ব্যথায় কোকিয়ে ওঠে। মেয়েটার যন্ত্রণায় বুঝে আসা মুখটার দিকে হিমশীতল দৃষ্টি রেখে বেল্ট পেঁচানো নিজের ডান হাতটা সজোরে চালিয়ে দিল ঝিলমিলের মাথার ঠিক পেছনে থাকা জানালার কাচটার উপর। মর্মর শব্দে জানালার পুরো কাচটায় ফাটল ধরে জায়গাটা মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ল, তবে পুরোপুরি ভাঙল না। আচমকা আঘাতে ঝিলমিল ভয়ে শিউরে ওঠে। ঝট করে চোখ মেলে তাকালো সেদিকে। হ্যাজেল রঙের বড় বড় চোখ দুটো আতঙ্কে আরও বড় হয়ে গেল। হাতে শক্ত করে চামড়ার বেলটা পেঁচানো থাকায় লোকটার হাতটা কেটে রক্ত বের হয়নি, কিন্তু সেই আঘাতের তীব্রতা আর জানালার এই অবস্থা দেখে ঝিলমিলের বুকের ভেতরটা জমে বরফ হয়ে গেল। হৃদস্পন্দন কেমন যেন থমকে আসলো ঝিলমিলের, অথচ কয়েক সেকেন্ড আগেও বুক ধড়ফড় করছিল। চরচর করে নেমে গেল শরীরের রক্তচাপ। চোখের আলো ধীরে ধীরে আবছা হয়ে অন্ধকার ঘনিয়ে আসছে। পা দুটি আর নিজের শরীরটার ভার ধরে রাখতে পারল না। হাঁটুর জোর হারিয়ে সম্পূর্ণ নিস্তেজ হয়ে এলো তার তনুদেহ। বারিশের মুখের দিকে এক পলক ঝাপসা দৃষ্টিতে তাকানোর চেষ্টা করতেই ঝিলমিলের চোখের পাতা দুটো ভারী হয়ে বুজে এলো। মাথাটা একপাশে ঢলে সম্পূর্ণ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তে লাগলো বারিশের গায়ের উপর। ঝিলমিলের নিস্তেজ শরীরটা তার উপর ঢলে পড়তেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল বারিশ। চোয়ালের উপর রাখা তার বাম হাতের চাপ আলগা হয়ে এলো আপনাতেই। মেয়েটার মাথাটা বারিশের বুকের উপর এলিয়ে রয়েছে। হাত দুটো ঝুলছে একেবারে নিষ্প্রাণভাবে। গালে স্পর্শ করে কয়েকবার ডাকল তাকে বারিশ। কোনো নড়াচড়া নেই। ঝিলমিলের মায়াবী মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। বারিশ এক মুহূর্ত দেরি না করে দুই বাহুতে ঝিলমিলকে পাজাকোলা করে তুলে বিছানায় শুইয়ে দিল। পরক্ষণেই ঝুঁকে পড়ল ঝিলমিলের উপর। কপালে হাত দিয়ে দেখল বরফের মতো ঠান্ডা হয়ে গেছে শরীরটা। কপালে জমে উঠেছে সূক্ষ্ম ঘামের বিন্দু। ঝিলমিলের বুকের স্পন্দন পরিমাপ করার জন্য সে তার কবজিটা শক্ত করে চেপে ধরল। পালস চলছে, তবে বড্ড ধীর আর ক্ষীণ। প্যানিক অ্যাটাক নাকি অতিরিক্ত ভয়ে সেন্সলেস হয়ে গেছে বুঝে আসলো না বারিশের। সে তড়িঘড়ি করে সাইড টেবিল থেকে পানির জগটা তুলে হাতের তালুতে খানিকটা পানি নিয়ে ছিটিয়ে দিল ঝিলমিলের বন্ধ চোখের পাতায় আর মুখে। ঝিলমিল, ওপেন ইউর আইস। বারিশের কণ্ঠে এবার আদেশের চেয়ে আতঙ্কের সুরই বেশি স্পষ্ট। ঝিলমিলের কপালে জমে থাকা ভেজা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিল সে। পানি ছিটানোর পরও যখন ঝিলমিলের চোখ দুটো খুলল না, বারিশের চোয়াল আবার শক্ত হয়ে এলো। তবে এবার রাগে নয়, নিজের উপর এক অজানা নিয়ন্ত্রণে। সে ওয়াশরুম থেকে একটা তোয়ালে ভিজিয়ে এনে ঝিলমিলের হাত আর মুখ মুছে দিতে লাগলো।
আর অন্য হাত দিয়ে একটানা তার হাতের তালু ঘষতে থাকলো রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য। ঘরের দরজায় ততক্ষণে চঞ্চল সাহেব আর শিউলি বেগম ধাক্কা দিতে শুরু করেছেন। তরঙ্গ, দরজা খোল। মেয়েটার সাথে কি করছিস তুই ভেতরে? বাড়ির সেদিকে কান দিল না। তার সমস্ত নজর এখন বিছানায় নিস্পন্দ পড়ে থাকা 17 বছরের মেয়েটার দিকে। বিরক্তি আর হালকা উদ্বেগ নিয়ে টেবিল থেকে ফোনটা তুলে ডক্টরকে ডায়াল করতে যাবে, ঠিক তখনই সে খেয়াল করল ঝিলমিল এক চোখ সামান্য ফাঁক করে তাকে দেখার চেষ্টা করেই তড়িঘড়ি করে আবার বন্ধ করে ফেলল। বারিশের বোঝার আর বাকি রইল না মেয়েটা জ্ঞান হারানোর নাটক করছে। এতটা দুঃসাহস! মুখে কিছুই বলল না সে। থাকুক এভাবেই পেটের ভেতর সব ফন্দি লুকিয়ে। সে ফোনটা যথাস্থানে রেখে সোজা ওয়াশরুমে চলে গেল। বেশ খানিকটা সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ঘরের লাইটটা অফ করে দিয়ে ঝিলমিলের একপাশে এসে শুয়ে পড়ল। মোটেও জ্ঞান হারানোর নাটক করেনি ঝিলমিল। ভয়ে সত্যিই জ্ঞান হারিয়েছিল সে। মুখের উপর ঠান্ডা পানির ছিটকা পেয়ে চেতনাটা ফিরেছিল ঠিকই, কিন্তু লোকটার থমথমে কণ্ঠ শুনে আর নতুন কোনো ঝামেলার আশঙ্কায় ইচ্ছে করেই আর চোখ মেলেনি। কিন্তু এখন সে পড়েছে মহা বিপদে। পেট চোচো করছে ক্ষুধায়। রাতের খাবার এক লোকমাও পেটে পড়েনি। রুমের লাইটও নিভিয়ে দিল। এখন কি করবে সে? ক্ষুধার জ্বালায় টিকতে না পেরে একটু নড়ে চড়ে উঠে ধীরে চোখ দুটো মেলল। কিন্তু সাথে সাথেই পাশ থেকে অন্ধকার ফুঁড়ে ভেসে এলো বারিশের গমগমে কণ্ঠ। লোকটা শুয়ে শুয়েই এক ভ্রু উঁচিয়ে বলল, কি? চট করে আবার শক্ত করে চোখ দুটো বুজে ফেলল ঝিলমিল। তারপর এক ঝটকায় অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। বারিশ আর কথা বাড়ালো না। ঠোঁটের কোণে এক চিলতে অবজ্ঞা ফুটিয়ে চুপচাপ চোখ বন্ধ করে নিল। দাদিমা, এই মেয়ে আর কতদিন থাকবে এখানে? আমার কিন্তু ওকে আর একদম সহ্য হচ্ছে না। নিজের ঘরে বসে রাতে বই পড়ছিলেন ঝর্ণা শেরিয়ার। তখনই গটগট করে ভেতরে ঢুকে পড়ল জারিফ। তার চেহারায় স্পষ্ট ক্ষোভ আর অধৈর্য ভাব। ঝর্ণা শেরিয়ার চশমার উপর দিয়ে একবার চোখ তুলে তাকালেন জারিফের দিকে। তারপর ধীরে সুস্থে বইটা বন্ধ করে টেবিলে রেখে বেশ ঠান্ডা গলায় বললেন, চুপচাপ যা হচ্ছে দেখতে থাক। তোর চাচ্চুকে চিনিস না? ওর কোনো কিছুর প্রতি কি বেশি দিন আগ্রহ থাকে? এই মেয়ের প্রতিও থাকবে না। খামোখা অস্থির হচ্ছিস কেন? জারিফ দাদিমার এই শান্ত ভাবটা নিতে পারল না। কিন্তু আমাদেরও তো কিছু করা উচিত দাদিমা। তুমি তো নিজেই ওকে দেখতে পারো না, তাও এত চুপচাপ আছো কেন? তোর কি মনে হয় আমি হাত গুটিয়ে বসে আছি? দুটো মাত্র ছেলে আমার। বড় ছেলের বউ অর্থাৎ তোর মা আমার মনের মতো হয়নি। ভেবেছিলাম অন্তত ছোট ছেলের বউটা আমার পছন্দের হবে, তার সেখানে এসেও জুটল এক নাবালিকা। কথাটার অর্থ বুঝতে পেরে জারিফ এক পা এগিয়ে এলো। তাহলে কি করছো তুমি? শুনে কি করবি তুই? সময় হলে নিজেই জানতে পারবি। এখন গিয়ে ঘুমাতো। যাই হোক, আমার বার্থডে সামনে। আমি এবারের পার্টিটা বাসায় অ্যারেঞ্জ করতে চাই দাদিমা। ঝর্ণা শেরিয়ার সঙ্গে সঙ্গে কঠিন গলায় সোজা না করে দিলেন। না, বাসায় এসব ফালতু হট্টগোল একদম হবে না। দাদিমা প্লিজ। জারিফের গলায় এবার মরিয়া অনুনয়। বাসায় করাটা খুব প্রয়োজন। তুমি বোঝার চেষ্টা করো একটু। ঝর্ণা বেগম কিছুক্ষণ গম্ভীর মুখে নীরব রইলেন। কিছুক্ষণ ভেবে শেষমেশ অনুমোদন দিয়ে দিলেন। ঠিক আছে, কর। তবে কোনো ঝুট ঝামেলা যেন না হয়। একদম না দাদিমা, কিচ্ছু হবে না। জাস্ট স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে। বলতে বলতে জারিফ চলে গেল রুম ছেড়ে।
মাঝরাতে মেঘের বিকট কর্কশ গর্জনে ঝিলমিলের কাঁচা ঘুমটা এক লহমায় ভেঙে গেল। আতঙ্কে ধক করে উঠল বুকটা। চোখ মেলতেই দেখল পুরো ঘর জুড়ে বিজলির তীব্র নীলচে আলো চমকে উঠছে। জানালার এক পাশ খোলা রয়ে গেছে, সেখান দিয়ে ঝড়ে শো শো হাওয়ায় ভারী পর্দাগুলো ডানামেলা পাখির মতো উঠছে। পরিস্থিতি বুঝতে পেরে ঝিলমিল এক মুহূর্ত দেরি না করে গায়ের পাতলা কাঁথাটা একদম মাথার উপর পর্যন্ত টেনে মুড়ি দিল। বাইরে তখন যেন প্রলয় নাচছে। একদিকে গোঙাতে থাকা ঝোড়ো বাতাস, অন্যদিকে মেঘের বুকচেরা বিকট হুঙ্কার, আর তার সঙ্গে জানালার কাছে আছড়ে পড়া মুষলধারার বৃষ্টির তীব্র শব্দ। ভীতিতে ঝিলমিলের পুরো শরীর বরফের মতো হিম হয়ে আসতে লাগলো। কাঁথার নিচ থেকে কেবল চোখের অংশটুকু বের করে সে থরথর করে কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালো। আজ জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছিল সে। বিদ্যুৎ চমকানোর আলোয় পুরো ঘরের থমথমে অন্ধকার একটু পরপর ঝলসে উঠছে। মেঘের পরের গর্জনটা আসতেই ঝিলমিল দুই হাতে কান চেপে ধরে শক্ত করে চোখ দুটো বন্ধ করে ফেলল, যেন বাইরের শব্দগুলো তার কান অবধি না পৌঁছায়। এভাবেই গুটিসুটি মেরে কয়েক মুহূর্ত পড়ে রইল সে, কিন্তু ভয় কমছেই না। উল্টো মনে হচ্ছে এক অদৃশ্য হাত যেন তার বুক চেপে ধরছে। বৃষ্টি থামারও কোনো লক্ষণ নেই। সময়ের সাথে সাথে এর দাপট আরও বেড়ে উঠছে। নিরুপায় হয়ে ঝিলমিল ধীরে ধীরে পাশ ফিরে তাকালো বারিশের দিকে। সে অন্যদিকে ঘুরে গভীর ঘুমে আচ্ছন্ন। নিজের বাসায় থাকলে এমন ঝড়ের রাতে সে ছুটে গিয়ে দাদিমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাতো। বৃষ্টি তার পছন্দ হলেও ঝোড়ো হাওয়ার সঙ্গে মেঘের আওয়াজ তার একদম সহ্য হয় না। কিন্তু এই ঘরে আজ তার নিরাপদ আশ্রয় বলতে কেবল এই একটা মানুষই আছে, যে তাকে ভয়ও দেখায়, আবার যার উপস্থিতি তাকে এক অদ্ভুত নিরাপত্তা দেয়। ঝিলমিল খুব সাবধানে নিঃশব্দে কিছুটা এগিয়ে গেল লোকটার দিকে। কাঁপতে থাকা দুই হাত বাড়িয়ে বারিশের পিঠের দিকে থাকা টি শার্টের কাপড়টা পরম আকুলতায় আঁকড়ে ধরল। ভয়ে তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে আসছে। মুখের ভেতরে শুকনো জিভ দিয়ে জানা সব দোয়া বিড়বিড় করে জপছে সে। ঠিক তখনই বাইরে এক বিকট শব্দ। তীব্রতম শব্দে মেঘ ডেকে উঠল। ঘর যেন কেঁপে উঠল সেই প্রকম্পনে। খুব কাছেই হয়তো বাসটা পড়েছে। ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে ঝিলমিল বারিশের টি শার্টের কাপড়টা দুই হাতে খামচে ধরে নিজের মুখটা গুজে দিল লোকটার চওড়া পিঠের উষ্ণতায়। মেয়েটার তপ্ত ও দ্রুত নিঃশ্বাস গিয়ে আছড়ে পড়তে লাগলো বারিশের পিঠে। বারিশ যেন এবার শ্বাস আটকে শক্ত হয়ে গেল, চোখটা মেলল। এতক্ষণ ধরে মেয়েটার ছটফটানি অনুভব করছিল সে। ঝড়ের তাণ্ডবে তার নিজেরও ঘুম নেই। কয়েক মুহূর্ত গেলও না, লোকটা চোখের পলকে এক পা তুলে ঝিলমিলের দেহের অপর পাশে রাখল, আর দুই হাত বিছানার দুই পাশে ছড়িয়ে দিয়ে পুরোপুরি ঝিলমিলের গায়ের উপর ঝুঁকে এলো। মুহূর্তের মধ্যে ঝিলমিল আটকে গেল বারিশের এই সুগঠিত ও সুদীর্ঘ শরীর এবং বাহুর এক নিবিড় নিচ্ছিদ্র ঘেরাটোপে। উপর থেকে বারিশের প্রশস্ত ছায়া পুরোটা ঢেকে ফেলল ঝিলমিলকে। পুরো শরীর একদম শক্ত হয়ে বরফের মতো জমে গেল সপ্তদশীর। আতঙ্কে, বিস্ময়ে আর অচেনা আবেশে একদম স্থির হয়ে গেল চোখ দুটো। পাপড়িগুলো অনিয়ন্ত্রিতভাবে ঘন ঘন কাঁপছে। বিজলির নীলচে আলো যখন বারিশের তীক্ষ্ণ চোয়াল আর কঠিন মুখের উপর এসে পড়ছে, ঝিলমিল অপলক চোখে কেবল সেদিকেই তাকিয়ে রইল। চোখ সরানোর শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে সে। বারিশেরই হঠাৎ এত কাছাকাছি চলে আসায় সপ্তদশীর মনের ভেতরে থাকা মেঘের ভয় নিমিষেই উড়ে গিয়ে সেখানে দানা বাঁধল অন্যরকম ধকধকানি। গাল দুটো কান অবধি অজানা উত্তাপে লাল হয়ে উঠতে লাগল।
সে নড়ার চেষ্টা তো দূরের কথা, নিজের নিঃশ্বাসের শব্দটুকু চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে, পাছে উপরের লোকটা তার বুকের ভেতরে চলতে থাকা এই অস্বাভাবিক তোলপাটটা বুঝে ফেলে। আমার কাছে কেন এসেছো? বারিশের নিচু ভারী কণ্ঠস্বরটা ঘরের থমথমে অন্ধকার আর কানফাটা বৃষ্টির শব্দ ভেদ করে ঝিলমিলের কানে এসে পৌঁছালো। ঝিলমিল তার হ্যাজেল মণি দুটো বারিশের কুচকুচে কালো চোখের উপর স্থির রেখে থরথর করে কাঁপতে থাকা ঠোঁটে কোনো মতে বিড়বিড় করে বলল, ভয় পাচ্ছি। কাকে? কাকে আবার? মেঘ ডাকছে তাই। ঝিলমিলের কণ্ঠস্বর আতঙ্কে ছোট হয়ে এলো। বারিশের কঠিন চোখের দৃষ্টি আরও গাঢ় হলো। আমি তার চেয়েও বেশি ভয়ঙ্কর, সরো এখান থেকে। আকুল কণ্ঠে মিনতি জানালো ঝিলমিল। প্লিজ, মেঘ ডাকা বন্ধ হোক না, খুব ভয় লাগে তো। কিন্তু তুমি কাছে আসলে আমার ভয় লাগে। বারিশের গলায় কেমন যেন এক থমথমে গভীর সুর। ঝিলমিল অবাক হয়ে নিষ্পাপ চোখে তাকালো। কেন? বারিশ নীরব রইল। দীর্ঘ কয়েক সেকেন্ড স্থিরতায় তাকিয়ে থাকলো মেয়েটার মুখের দিকে। তারপর খুব ধীরে থমথমে গলায় প্রশ্ন করল, সেদিন আমি তোমার সাথে কিছু করেছিলাম? ঝিলমিল থতমত খেয়ে গেল। বুকের ভেতর ধাক্কা মেরে উঠল এক পুরনো আতঙ্ক। গলার স্বর আটকে গিয়ে বলল, কবে? মেরেছিলাম যেদিন। ঝিলমিল এক মুহূর্ত ইতস্তত করে মাথা নেড়ে ধীরে ধীরে বলল, না, কিছু করেননি। সরো এখন। বারিশের কণ্ঠে আদেশ, কিন্তু তার নিজেরই সরার কোনো লক্ষণ নেই। আপনিই তো এভাবে ঝুঁকে আছেন। বারিশের চোখ দুটো আরও নিবিড় হয়ে এলো। ঝিলমিলের খুব কাছাকাছি মুখটা নামিয়ে এনে শীতল কণ্ঠে বলল, এত যে কাছে আসছো, আমি কাছে গেলে সইতে পারবে? কণ্ঠের সেই কঠিন হুমকি ঝিলমিলের কানে পৌঁছানোর ঠিক পর মুহূর্তেই একদম হুট করে পুরো আকাশ চিরে যেন প্রলয়ঙ্করী এক বিকট শব্দে মেঘ গর্জন করে উঠল। সাথে সাথে নীলচে বিজলির তীব্র আলোয় ঝলসে উঠল জানালার কাচ। সেই ভয়াল শব্দে বাজবিচারের সমস্ত ক্ষমতা এক সেকেন্ডে লোপ পেল ঝিলমিলের। আতঙ্কে বুক ফেটে যাওয়া অবদ্ধ শব্দ করে সে হুট করে তার দুটো হাত বাড়িয়ে দিল উপরের দিকে। বারিশের গলাটা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে টেনে আনলো নিজের দিকে। পুরো শরীর দিয়ে আষ্টে পৃষ্ঠে বারিশকে নিজের সাথে আঁকড়ে ধরল ঝিলমিল। বারিশ এমনিতেই তার উপর ঝুঁকেছিল। ঝিলমিলের এই হঠাৎ আকুল টানে তার মাথাটা সোজা গিয়ে ঠেকল মেয়েটার বুকে, যে বুকটা তখন ভয় আর দ্রুত নিঃশ্বাসের তোড়ে অনবরত থরথর করে কাঁপছে। যুবকের মনে হলো কোনো ছোট্ট পাখির স্পন্দিত হৃদয় এটি। বাইরের প্রলয়ঙ্করী ঝড় যেন হুট করে এসে জাঁকিয়ে বসল বারিশের নিজের ভেতরে। রক্তের গতিবেগ এক ধাক্কায় বেড়ে গেল কয়েক গুণ। যে যুবক এতদিন হিংস্রতায় চারপাশ চুরমার করেছে, সেই এখন নিজের বুকের গহীনে চেপে রাখা নিয়ন্ত্রণ হারানোর এক ভয়ঙ্কর তাণ্ডব অনুভব করছে। ঝিলমিলের কোমল দুটো বাহু এখনও তার গলা পেঁচিয়ে ধরে আছে। নিজের ভেতরের এই অবাধ্য উথাল পাথাল সামলানো যে বাইরের ঝড় সামলানোর চেয়েও শতগুণ কঠিন, তা এই মেয়ে বুঝবে কি করে? বুঝলে আর ধরতো এভাবে? ঝিলমিল তখনও আতঙ্কে চোখ দুটো শক্ত করে বুজে আছে। বাইরের বিজলির গর্জন থেকে বাঁচতে আঁকড়ে ধরে আছে বারিশকে। কিন্তু সে বিন্দুমাত্র টের পেল না তার এই আশ্রয়টুকু দান করা শক্ত মানুষটার ভেতরের ঝড়টা এখন বাইরের ঝড়ের চেয়েও কত বেশি বিধ্বংসী ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বারিশের চোখ দুটো অন্ধকারের মধ্যেও কেমন রক্তিম হয়ে উঠল। সে বেশ কিছুক্ষণ ওভাবেই নিথর হয়ে ঝিলমিলের বুকের স্পন্দন শুনল।
পরক্ষণে খেয়াল করল ঝিলমিল তাকে সরিয়ে দিতে চাইছে। বারিশ তৎক্ষণাৎ চোখ দুটো বুজে ফেলল, যেন ঘুমিয়ে পড়েছে সে। বৃষ্টি থেমে গিয়েছে, সরুন এখন। সারা শব্দ নেই লোকটার। আরও কয়েকবার ডাকার পরও বারিশ নড়ল না এক চুলো। তার ভেতরের ঝড় তুলে দিয়ে এখন বৃষ্টি থেমে যাওয়ার সংবাদ জানাচ্ছে। সরল না বারিশ। ঘুমের ভান করে সেভাবেই পড়ে রইল। বেচারি ঝিলমিলও ঘুমিয়ে পড়ল। অফিসে দিঘির কাজ করার চেয়ে তাহসিনকে জ্বালানোর প্রবণতাটাই বেশি। সুযোগ পেলেই সহকর্মীদের সঙ্গে ইচ্ছে করে একটু উস্কানিমূলক বা গা ঘেঁষা ভঙ্গিতে কথা বলে, যাতে দূর থেকে তাহসিনের নজর সেদিকে যায়। সকালেও অফিসে ঢুকে একই দৃশ্য চোখে পড়েছিল তাহসিনের। কাজের চাপ একটু কমতেই সোজা গিয়ে ঢুকল দিঘির কেবিনে। কোনো ভূমিকা না করে দিঘির কাজের টেবিলে জোরে একটা চাপড় মারল তাহসিন। কি চান আপনি? নিজে তো কাজ করেনি না, আমাকেও শান্তিতে কাজ করতে দিচ্ছেন না। এসব বন্ধ করে ভালোভাবে কাজ করতে হলে করুন, নয়তো কাল থেকে অফিসে আসা বন্ধ করুন। দিঘি তখন সবেমাত্র ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে ছবি তুলছিল। আচমকা তাহসিনের এমন হুঙ্কারে ভেতরে ভেতরে চমকে উঠলেও মুখে বিন্দুমাত্র তা প্রকাশ হতে দিল না। ঝটপট ফোনটা টেবিলে রেখে সোজা হয়ে দাঁড়ালো সে। চোয়াল শক্ত করে উল্টো তেড়ে এলো। তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস পাচ্ছ কোথায়? ভুলে যেও না, তুমি কেবল এই অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, সেটা আমার খুব ভালো করেই মাথায় আছে বলেই শত চেষ্টা করি আপনার থেকে দূরে থাকতে, আপনাকে এড়িয়ে চলতে। কিন্তু আপনি কেন এসব করছেন? কেন সবার কাছে নিজেকে এভাবে দিন দিন সস্তা করে তুলছেন? কথাটা শুনতেই দিঘি টেবিল ছেড়ে এগিয়ে এসে সজোরে ধাক্কা মারল তাহসিনের বুকে। তাতে তোমার কি? আমি গোটা দুনিয়ার কাছে সস্তা হব, যা খুশি করব, তোমার তাতে কি আসে যায়? তাহসিন এবার দিঘির দুটো বাহু শক্ত করে চেপে ধরল। না, হবেন না, কারো কাছে সস্তা হবেন না আপনি। আর না এসব বাজে পোশাক পরে অফিসে আসবেন। দরকার নেই আপনার এভাবে অফিসে আসার। দিঘি স্থির চোখে তাকিয়ে রইল তাহসিনের দিকে। ছেলেটার চোখ দুটো রাগে রক্তিম হয়ে উঠেছে, চোয়াল দুটো শক্ত হয়ে থমথম করছে। ডান চোখের কোণ বেয়ে এক ফোঁটা তপ্ত জল গাল গড়িয়ে নেমে এলো অবাধ্য তরুণীর। অত্যন্ত অভিমানী গলায় দিঘি বলল, ভালোই তো হতে চেয়েছিলাম, তুমিই তো হতে দিলে না। কি এমন ক্ষতি হতো বলো আমায়? একটু ভালোবাসলে। সবার চোখের এই বাজে মেয়েটা না হয় তোমার জন্য একটু ভালো হতো। তাহসিন এক মুহূর্তের জন্য চোখ বুজল, তারপর নিচু গলায় বলল, আপনাকে ভালোবাসা সম্ভব হলেও আপনাকে নিজের করে নেওয়া সম্ভব না। কেন সম্ভব না? দিঘি চিৎকার করে উঠল, তুমি কি কোনো জানোয়ার, নাকি আমি কোনো জন্তু? আমরা দুজনেই রক্ত মাংসের মানুষ, তাহলে কেন সম্ভব না? কারণ শাট আপ, থামিয়ে দিল দিঘি। শুনতে চাই না আমি তোমার কোনো সামাজিক অজুহাতার নীতিবাক্য। প্রয়োজন নেই তোমাকে আমার। আমি যেমন ছিলাম ঠিক তেমনই থাকব। চলে যাও এখান থেকে, জাস্ট গেট আউট। তাহসিন সরল না। দিঘির বাহুর উপর থেকে তার হাতের মুঠিটা একটু ঢিলে হলো না। সে দিঘির একদম চোখের দিকে তাকিয়ে শান্তভাবে কিছু প্রশ্ন ছুড়ে দিল। কতটা ভালোবাসেন আপনি আমায়? পারবেন আমার সঙ্গে গ্রামে গিয়ে আমার সেই ভাঙা ঘরে গিয়ে থাকতে? পারবেন আমার ছোট্ট ছেলেকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে? শ্বাস নিতে ভুলে গেল দিঘি। তার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাহসিনের দিকে তাকিয়ে কাপা গলায় বলল, কি বললে? তোমার ছেলে মানে? হ্যাঁ, আমার ছেলে।
আমার নিজের সন্তান। মাহারা এক অসহায় শিশু। পারবেন তাকে নিজের সন্তানের মতো মায়ের আদর দিতে?